বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রম বাজার খোলার আহ্বান তারেক রহমানের। চান অবৈধ প্রবাসীদের বৈধতা, মানব সম্পদ বিনিময়ে স্বচ্ছতায় জোর আনোয়ার ইব্রাহিমের। Regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi. We agree that recruitment should be transparent, fair and affordable. This continued use of workers being exploited, personal company gains cannot be tolerated. ঢাকা কুয়ালালামপুর একটি সমঝোতা সই ও দুটি দলিল বিনিময়, জ্বালানি সহযোগিতা জোরদার ও মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে ঐক্যমত্য। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রথম এই বিদেশ সফর বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। মাত্র 18 ঘন্টার অতি সংক্ষিপ্ত এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাত আরা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাতে আবারও ফুটবল উৎসব, নকআউট নিশ্চিতের মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে কঠিন মানলেও জয় ছিনিয়ে নিতে চায় মেসি বাহিনী, চমক দিতে মরিয়া অস্ট্রিয়া। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে বাড়তি সতর্কতা, ঢাকা গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত। রাজধানীতে চেকপোস্ট, টহল, ব্লক রেড। হাম সংক্রমণের মধ্যেই এবার ডেঙ্গুর চোখ রাঙানি, চলতি মাসেই 4 জনের প্রাণহানি। হাসপাতালে ভর্তি 2000 রোগী। হামে আক্রান্তদের রোগ প্রতিরোধ কমায় বেড়েছে উদ্বেগ। এবং বৃষ্টি উজানের ঢলে কুড়িগ্রামে পানি বেড়েছে তিস্তা, ধরলা, দুধকুমারের। উত্তরাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস, ঘরবাড়ি সহ ফসলি জমি প্লাবিত হওয়ার শঙ্কা। বাংলাদেশের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি অবৈধ প্রবাসীদের বৈধ করা ও সেদেশে বন্দী বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়টি দ্রুত বিবেচনায় নিতে বলেন তিনি। কিছু কেলেঙ্কারির ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মানব সম্পদ বিনিময় প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর জোর দেন। পুত্রজয়ায় দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। পরে দুই দেশের মধ্যে একটি সমঝোতা সই ও দুটি দলিল বিনিময় করা হয়। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী। সোমবার স্থানীয় সময় সকাল 9টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল গালিচার সংবর্ধনায় বরণ করা হয় তারেক রহমানকে, দেয়া হয় গার্ড অফ অনার। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিজিটর বুকে স্বাক্ষর করেন বাংলাদেশের সরকার প্রধান। এরপরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন দুই দেশের সরকার প্রধান। এ সময় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, শিল্প ও কৃষি, শিক্ষা এবং যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই নেতা। শুরুতেই বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিজ দেশের শ্রমিক প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মানব সম্পদ বিনিময় প্রক্রিয়া স্বচ্ছ হওয়ার উপর জোর দেন তিনি। Now, human resource cooperation with workers has been firstly critical for our economic survival, but at the same time has invited lots of scandals and concern. Yes, we need the workers. Yes, also, and more importantly, we have to protect the welfare of the workers and their families. পরে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উভয় দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীদের অবদান তুলে ধরে দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তারেক রহমান। Bangladeshi workers, students, professionals and entrepreneurs in Malaysia serve as an important bridge between our two countries. Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon as possible. অবৈধ শ্রমিকদের বৈধ করা এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে মালয়েশিয়াকে আহ্বান জানানো হয়েছে বলে জানান বাংলাদেশের সরকার প্রধান। I also raised
issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agree that recruitment should be transparent, fair, and affordable, reducing intermediaries and low cost for workers. যৌথ ব্রিফিং শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত দুটি দলিল বিনিময় করা হয়। বিশাল অঙ্কের ঋণের বোঝা নিয়ে সরকার গঠন করেন তারেক রহমান। তাই শুরু থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এই মালয়েশিয়া সফরে এসে সেখানে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দেশের শ্রমবাজার মুক্ত করা সহ শিক্ষা এবং কৃষি সহ নানা ইস্যুতে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশের সকলের প্রত্যাশা এই আলোচনা হবে ফলপ্রসূ এবং আগামী দিনে ঘুরে দাঁড়াবে ভঙ্গুর অর্থনীতি। মালয়েশিয়ার পুত্রজায়া থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ। এদিকে জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে একমত হয়েছে বাংলাদেশ মালয়েশিয়া। দুই দেশের সরকার প্রধানের বৈঠকে কুয়ালালামপুরের সংবাদ সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বলেন, শ্রমবাজারের জন্য দেশটির সঙ্গে বিদ্যমান সমঝোতা স্মারক নবায়নে কাজ চলছে। জানান, অভিবাসনে ব্যয় কমানো, প্রক্রিয়া স্বচ্ছ করা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে একমত হয়েছেন মালয়েশিয়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। অনুষ্ঠিত হয়, এরপর সীমিত পরিসরে এমওইউ যেটা শ্রমবাজারের জন্য রয়েছে, এটা নতুন করে রিনিউয়াল করব, সেটির জন্য ইতিমধ্যে আমাদের কাজ চলমান রয়েছে। অনেকবার শ্রমবাজার বন্ধ হয়েছে, তবে খুব গৌরবের সাথে বলতে পারি সেটার সাথে কখনোই বিএনপি সরকারের সম্পৃক্ততা ছিল না। বিএনপি সরকার যতবার রাষ্ট্র পরিচালনা এসেছে আমরা শ্রমবাজার সম্প্রসারণ করেছি। বাজারের জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা যখন আমাদের সাইন হচ্ছে এবং এই প্রসিজারের ভেতরেই তো আমরা খুব ইকোনমিক লিবারালাইজেশনের দিকে যাচ্ছি, ডিরেগুলেশনের দিকে যাচ্ছি, যার মূল উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসা। মালয়েশিয়া সেক্ষেত্রে একটা অত্যন্ত বড় লক্ষ্যের জায়গা আমাদের দিক থেকে। ইতিমধ্যে কিন্তু আমরা এখানে যখন প্রেস কনফারেন্স করছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার সবচেয়ে বড় 5টি ডিফারেন্ট কোম্পানি কিন্তু বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে কথা বলছেন, ওনাদের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করছেন। আমাদের মূল উদ্দেশ্য মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে যাওয়া। প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সালেহীন। যাচ্ছি তার কাছে। সালেহীন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে 18 ঘন্টা সফর ছিল মালয়েশিয়ায়, তা কিন্তু আজ শেষ হলো মাত্র। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি যেই হোটেলে ছিলেন, কুয়ালালামপুরের যে সাংগ্রিলা হোটেল, আমি ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি, আমার পিছনে কিন্তু সেই হোটেলটি। তিনি এখন থেকে ঠিক 15 মিনিট আগে এই হোটেল ছেড়েছেন এবং এখান থেকে তিনি কুয়ালালামপুর বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা করেছেন চীনে যাওয়ার উদ্দেশ্যে। তার কিন্তু ফ্লাইটটি ডিলে হয়েছে, এখানে কিন্তু বেশ কয়েকটি প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করেছিলেন, যে কারণে তার কিছু দেরি হয়েছে এবং এই দেরি হওয়ার কারণে মূলত প্রধানমন্ত্রীর এই ফ্লাইটটি ডিলে হচ্ছে, যে চায়না যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটেই কুয়ালালামপুর থেকে দালিয়ান যাচ্ছেন। সেখানে তিনি কিন্তু আজকে রাত্রে 9টা নাগাদ তিনি সেখানে পৌঁছবেন চায়নায়। হয়তো ঘণ্টাখানেকের মধ্যে, অর্থাৎ 40 থেকে 45 মিনিটের মধ্যে তিনি ফ্লাই করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে আমি বলে রাখতে চাই, আজকে সকাল থেকে অনেকগুলো কর্মসূচির মধ্যে কিন্তু তার উল্লেখযোগ্য ছিল যে সকালে আজকে তিনি পুত্রজায়ায়, যেখানে প্রশাসনিক রাজধানী মালয়েশিয়ার, সেখানে তিনি গিয়েছিলেন যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দেখা করেছেন, বৈঠক হয়েছে। সেখানে তাকে আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে, অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে, লালগালিচা সংবর্ধনা তাকে দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেই সঙ্গে বৈঠকের পাশাপাশি তাদের সঙ্গে কিছু সমঝোতা স্মারক হয়েছে, 2টি দলিল আসলে বিনিময় করা হয়েছে, সেগুলো কিন্তু আসলে আমরা দেখেছি। আমরা জানি যে মূলত তারেক রহমানের যে এই 18 ঘন্টার সফরে গতকাল রাতে তিনি এখানে এসেছিলেন, তারপর থেকে কিন্তু কর্মযোগ্য সময় তিনি কাটিয়েছেন এখানে, প্রবাসীদের সঙ্গে দেখাও করেছেন। মূলত আসলে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কে বেশ কয়েকটি বিষয় কিন্তু উল্লেখযোগ্য, যার মধ্যে শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়, যেটি 2014 কয়েক বছর ধরে আসলে শ্রমবাজারটি বন্ধ রয়েছে মালয়েশিয়ার সঙ্গে, সেটি খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এবং এখানে একটা ভালো দিক যে সেটি হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো সেই বিষয় নিয়ে একটি পদক্ষেপ দেখা যাবে দুই দেশের সরকারের পক্ষ থেকে, সেটি কিন্তু একটা আশ্বাস পাওয়া গিয়েছে আজকের এই বৈঠকের মাধ্যমে। একই সঙ্গে যারা অবৈধভাবে এই মালয়েশিয়া যারা এসেছেন এবং আসার পরে যারা বৈধ উপায়ে থাকার পরেও কিন্তু অবৈধ হয়েছেন নানা কারণে, এজেন্সির কারণে, রিক্রুটিং এজেন্সির ভুলগুলোর কারণে, আসলে তাদেরকে আসলে কীভাবে মুক্তি দেওয়া যায়, যারা এখন আটক রয়েছেন অবৈধ প্রায় 2000-এর উপর, তাদেরকে মুক্তি দেওয়ার বিষয় কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছেন। সেই বিষয়গুলোর একটা প্রক্রিয়ার বিষয় রয়েছে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে এগুলির সমাধান হবে। এছাড়াও শিক্ষা, কৃষি এবং জ্বালানি খাতেও কিন্তু বিনিয়োগ সহ কীভাবে সহযোগিতা পাওয়া যায় দুই দেশের সরকারের পক্ষ থেকে, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে, সেটি আলোচনা হয়েছে। একই সঙ্গে এখানে ব্যবসায়ীদের যে বিনিয়োগ, বাণিজ্য বিনিয়োগের সম্প্রসারণের কথা কিন্তু বলছে। আমি একটু বলতে চাই যে বিষয়টা হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়ার বড় কয়েকটি প্রতিষ্ঠান একটু আগে, মানে তিনি বের হওয়ার কিছুক্ষণ আগে, বের হওয়ার আগ মুহূর্তেই প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করেছেন, বৈঠক করেছেন, বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে কী করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ বিদেশি বিনিয়োগ যেটি তারেক রহমান যে বলছিলেন, সেটি কিন্তু আজকে একটা ফলপ্রসূ একটি ভূমিকা কিন্তু রাখছে আছে প্রধানমন্ত্রীর সঙ্গে। এই মালয়েশিয়ার যে বড় বড় কোম্পানি তারা আজকে যে বৈঠকটি করেছেন, তো এই ছিল আমার কাছে মালয়েশিয়া থেকে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান যে 2 দিনের যে সফর ছিল, তিনি এখন চায়নার উদ্দেশ্যে রওনা করেছেন, তার সব শেষ খবর। সহকর্মী আহমেদ সালেহিন যুক্ত হয়েছিলেন মালয়েশিয়া থেকে। এবার ফিফা বিশ্বকাপের খবর। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সহজ জয়ে বিশ্বকাপ শুরু করলেও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটা সহজ হবে না স্বীকার করেছেন আলবিসেলেস্তে বস লিওনেল স্ক্যালোনি। অন্যদিকে নিজেদের আন্ডারডগ মানলেও বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিতে চায় অস্ট্রিয়া। এ ম্যাচে আর 1 গোল করলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হবেন লিওনেল মেসি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11টায়। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। আলজেরিয়ার বিপক্ষে মেসি নেমেছিলেন নিজের 200তম আন্তর্জাতিক ম্যাচে। মাইলফলক স্পর্শের বিশেষ ক্ষণ মেসি রাঙান হ্যাট্রিক করে। ভেন্যু বদলে এবার আর্জেন্টিনা অপেক্ষায় ডালাসে মাঠে নামার। এখানেও ফোকাসের সবটুকুই মেসিকে ঘিরে। কানসাসে 3 গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার পাশে বসেছেন মেসি। এবার সিংহাসন একার করে নেয়ার সুযোগ মেসির সামনে। তবে অস্ট্রিয়াকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির দলের। প্রথম ম্যাচে জর্ডানকে 3-1 ব্যবধানে হারিয়ে রাল্ফ র্যাগনিক শিষ্যরাও জানান দিয়ে রেখেছে নিজেদের শক্তির। মাঝমাঠে সাবিৎজার এবং কনরাড লাইমারের আক্রমণাত্মক প্রেসিং ফুটবল আলবিসেলেস্তে রক্ষণ ভাগের জন্য বড় পরীক্ষা হতে পারে। অস্ট্রিয়ার কাউন্টার অ্যাটাক রুখতে ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওতামেন্দিকে দিতে হবে বাড়তি মনোযোগ। ম্যাচটা যে সহজ হবে না তা মেনে নিয়েছেন আর্জেন্টিনা বস। সতর্ক হয়ে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। অস্ট্রিয়া কঠিন প্রতিপক্ষ, ওদের খুব ভালো কিছু খেলোয়াড় আছে, ওরা চাপ সৃষ্টি করে, ওদের আক্রমণ ভাগও শক্তিশালী। অস্ট্রিয়া বাছাই পর্ব ভালোভাবে পার করেছে এবং এমন একটা প্রতিপক্ষ যাদের কথা মাথায় রাখতেই হবে। এটা কঠিন ম্যাচ হবে। অন্যদিকে 28 বছর পর বিশ্বকাপ খেলতে এসেছে অস্ট্রিয়া। প্রথম ম্যাচে জর্ডানকে হারিয়ে তারাও নিজেদের শক্তির কথা জানান দিয়েছে। প্রতিপক্ষ সেরা ফর্মে থাকলেও তাদের ভয় পাচ্ছে না অস্ট্রিয়া। নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ রাল্ফ র্যাগনিক। প্রতিযোগিতামূলক ফুটবলে এর আগে কখনোই মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। অতীত পরিসংখ্যানে প্রীতি ম্যাচের স্মৃতি থাকলেও বিশ্বমঞ্চে এটাই 2 দলের প্রথম লড়াই। আলজেরিয়ার বিপক্ষে সহজ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটা যে কঠিন হতে যাচ্ছে তা অকপটেই স্বীকার করে নিয়েছেন আলবিসেলেস্তে বস লিওনেল স্কালোনি। ইউরোপের দল বলে কথা, তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তারা একটা দল হয়ে খেলে। অস্ট্রিয়ার বিপক্ষেও তারা মুখিয়ে আছে নিজেদের সেরাটা দিয়ে নকআউট পর্বে পা রাখতে। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সেরা 32-এর টিকিট নিশ্চিতের লড়াইয়ে কোনো ঝুঁকি নেবে না আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষেও প্রথম ম্যাচের শুরুর একাদশী মাঠে নামানোর ইঙ্গিত দিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। তবে ডিফেন্সে মন্টিয়েলের ইনজুরিতে জায়গা মিলবে নাহুয়েল মোলিনার। আর এ ম্যাচেও সুযোগ পাচ্ছেন থিয়াগো আলমাদা। যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে এসএম ইকবালের রিপোর্ট। লিওনেল মেসিরা যখন রাউন্ড অফ 32 নিশ্চিত করার ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে এই AT&T স্টেডিয়ামে মাঠে নামবেন, তখন ডালাসে ভর দুপুর। সেই সময়টায় টেম্পারেচার থাকবে প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস। তবে স্বস্তির খবর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামটা কিন্তু একেবারে ঢাকনা দেয়া, অর্থাৎ আবদ্ধ স্টেডিয়াম। টেম্পারেচার বেশি হলে স্টেডিয়ামটি বন্ধ করে দেওয়া হয় এবং ভেতরে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে। ডালাসে এসে ডালাসের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য লিওনেল মেসিরা কোনো অনুশীলনও করেনি। এখানে এসে আনুষ্ঠানিকতা বলতে শুধুমাত্র লিওনেল স্ক্যালোনির একটা প্রেস কনফারেন্স, যেই প্রেস কনফারেন্সে স্ক্যালোনি ইঙ্গিত দিয়েছেন কেমন হবে
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াড। পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট, অর্থাৎ ডিফেন্স লাইনে যে একটি পরিবর্তন, নাওয়েল মলিনা শুরুর একাদশে ঢুকে যাচ্ছে, এটা প্রায় শতভাগ নিশ্চিত, কারণ তার যে পজিশনে এর আগের ম্যাচে গনজালো মন্তিয়াল খেলেছিলেন তিনি চোটগ্রস্ত এবং তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। আগামী 2 ম্যাচেও তাকে বসিয়ে রাখছে আর্জেন্টিনা। মিডফিল্ডে থিয়াগো আলামাদার পারফরমেন্স প্রথম ম্যাচে আপ টু দ্য মার্ক ছিল না, সেই জায়গায় একটি পরিবর্তনের আভাস ছিল নিকো গঞ্জালেসের। তবে টিম ম্যানেজমেন্ট হয়তোবা আলামাদাকে আরও একটা সুযোগ দিতে পারে। ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসির সঙ্গে আপাতত লাউতারো মার্টিনেজকেই রাখতে চাচ্ছে টিম ম্যানেজমেন্ট, হুলিয়ান আলভারেজকে হয়তোবা বদলি খেলাবে। মোটা দাগে প্রথম ম্যাচে যে 4-4-2 ফরমেশনে আর্জেন্টিনা শুরু করেছিল এবং বিশ্বকাপে উড়ন্ত একটা সূচনা পেয়েছিল, এই ম্যাচেও মোটামুটি একই ফরমেশনে লিওনেল স্ক্যালোনি মাঠে নামছেন। কেননা গ্রুপ পর্ব থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করার ম্যাচে কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। AT&T স্টেডিয়ামের সামনে থেকে SM ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। এদিকে আর্জেন্টিনার ম্যাচ উপলক্ষে নীল সাদা রঙে রেঙেছে ডালাস। ম্যাচ শুরুর 24 ঘন্টা আগেই ক্লাইড ওয়ারেন পার্ক চলে গেছে আর্জেন্টাইন সমর্থকদের দখলে। নেচে গেয়ে প্রিয় দলের ম্যাচের জন্য অপেক্ষা করছেন তারা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী সমর্থকরা। তাদের বিশ্বাস, মেসির শেষ বিশ্বকাপ অভিযানে নতুন ইতিহাস লেখার পথেই হাঁটছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দেখে মনে হতেই পারে এটি হয়তো আর্জেন্টিনার কোনো শহরের দৃশ্য, তবে বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ডালাসের ক্লাইড ওয়ারেন পার্ক। আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের একটাই প্রত্যাশা, শিরোপা ধরে রাখতে এসেছে আলবিসেলেস্তেরা। কেউ সেজেছেন সন্ন্যাসী, কেউ শরীরে এঁকেছেন আর্জেন্টিনার 3টি বিশ্বকাপ জয়ের প্রতীক, আবার কেউ আগে ভাগেই যোগ করেছেন 4র্থ তারকা। সমর্থকদের বিশ্বাস, মেসির নেতৃত্বে আবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। আশা করছি আজকেও প্রথম ম্যাচের মতোই ফলাফল হবে। আমার মনে হয় আর্জেন্টিনা 2-0 ব্যবধানে জিতবে, আর মেসিও তার জাদু দেখাবে। আমরা তাকে ভালোবাসি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ সহজ হবে না। অস্ট্রিয়া খুবই শক্তিশালী প্রতিপক্ষ, আমাদেরকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে টুর্নামেন্ট শুরু করেছেন লিওনেল মেসি, তাই অস্ট্রিয়ার বিপক্ষেও আত্মবিশ্বাসে ভরপুর সমর্থকেরা। শুধু আর্জেন্টিনা থেকে নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন সমর্থকেরা। মেসি আমাদের কাছে একজন সত্যিকারের আদর্শ। তিনি আমাদের নিরহংকারী হতে শিখিয়েছেন, লড়তে শিখিয়েছেন। এদিকে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনার নিকুয়েন শহরে উন্মোচন করা হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি মূর্তি। এটি ভারতের 21 মিটার উচ্চতার ভাস্কর্যের রেকর্ড ভেঙে দিয়েছে। নতুন এই মূর্তির উচ্চতা 26 মিটার। এই মূর্তি দেখতে ভিড় করেন হাজারো ভক্ত সমর্থক। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আর্জেন্টিনার ম্যাচ ঘিরে আবারও উৎসবের আবহ বাংলাদেশে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলেও সমর্থকদের অপেক্ষা আলবিসেলেস্তেদের দ্বিতীয় ম্যাচ নিয়ে। অস্ট্রিয়াকে কঠিন প্রতিপক্ষ মানলেও জয় ভিন্ন কিছুই ভাবছে না তারা। অন্যদিকে নিজেদের খেলা না থাকলেও অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা হেরে যাবে বলে বিশ্বাস ব্রাজিলিয়ান ফ্যানদের। বিশ্বকাপের উত্তাপ এখন চরমে। তকবক করে যেন ফুটছেন বাংলাদেশের আকাশী নীল সমর্থকরা। হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ের পর সেলেসাও ফ্যানদের উল্লাসে তা পেয়েছে ভিন্ন এক মাত্রা। গ্রুপ পর্বে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ নিয়ে তাই অপেক্ষার অন্ত নেই আলবিসেলেস্তে সমর্থকদের। অস্ট্রিয়া প্রতিপক্ষ হিসেবে আলজেরিয়ার মতো সহজ হবে না মানছেন তারা, কিন্তু তাই বলে ভীত নন কেউ। বরং বিশ্বাস, টানা 2 জয়ে রাউন্ড অফ 32 সহজেই নিশ্চিত করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অস্ট্রিয়াকে আমরা সহজে নিচ্ছি না, কিন্তু আপনারা দেখে থাকবেন আমাদের আর্জেন্টিনা কিন্তু সচরাচর ডোমিনেটেড একটা ওয়েতে খেলতেছে এবং আমরা এতটুকু কনফিডেন্স রাখতে পারি যে আর্জেন্টিনা একটা জয় ছিনিয়ে নিয়ে আসবে। 2-1 অথবা 2-0 আর্জেন্টিনা বিজয়ী হবে, এটা আমরা কনফিডেন্ট। হারুক বা জিতুক তাতে আমার কোনো আপত্তি নেই। আমি সারা জীবনে আর্জেন্টিনা সাপোর্টার থাকবো, আর প্রত্যাশা রাখছি আজকেও আর্জেন্টিনা জিতবে। 2-0 মিনিমাম একটা খেলা হবে, আর আজকেও মেসি গোল পাবে, এটা আমরা আশা করি। দলের জয় পরাজয় ছাপিয়ে মেসি এখন হয়ে উঠেছেন ফিফা বিশ্বকাপের পরিচায়ক। সমর্থকদের তাই আর মাত্র 1 গোলের অপেক্ষা। কিংবদন্তি ফুটবলার যে এরপর হয়ে যাবেন ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা। আজকে আমরা আশা রাখি মেসির পায়ে অন্তত গোল হবেই, আর ম্যাচটা আশা করি বের করে আনবেই। আশা করা যায় যে মেসি সর্বোচ্চ গোলের রেকর্ডটা করবে।
ম্যাচটা আর্জেন্টিনার হলেও কথার লড়াইয়ে যোগ দিয়েছেন ব্রাজিল ফ্যানরাও। অস্ট্রিয়াকে পরোক্ষভাবে সমর্থন করছেন তারা। যে কোনো মূল্যে আকাশী নীলদের হারটাই কাম্য তাদের কাছে। আজকে আমার মনে হয় না যে আর্জেন্টিনা ভালো কিছু করতে পারে। কালকে বা আগের দিন যে লাকিলি মেসি 3টা গোল দিয়ে হ্যাটট্রিক করছে, সবসময় তো আর একই দিন হয় না। পুরোটা মেসি নির্ভরই থাকে সব সময়। যেমন প্রথম ম্যাচে হ্যাটট্রিক করলো মেসি, কিন্তু আমার মনে হয় যদি মেসি না খেলতে পারে তাহলে আর্জেন্টিনা আজকে হারবে। পক্ষে বিপক্ষে মতগুলো আলাদা, কিন্তু একটা জায়গায় এক, আজ রাতটা ফুটবলের। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতা ঠেকাতে ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজধানীতে পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর 20,000-এর বেশি সদস্য মোতায়েন থাকবে। বাড়তি চেকপোস্ট, টহল, পিকেটিং, ব্লক রেইডের মাধ্যমে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে রাজধানীকে। কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অপরাধ বিশ্লেষক বলেছেন, আওয়ামী লীগের বড় কর্মসূচি পালনের সক্ষমতা নেই, তারপরও সতর্ক থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। মাসুদুর রহমানের রিপোর্ট। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বের করতে পারে সংগঠনটি। আর এতে বাধা দিলে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মী সমর্থকেরা সংঘর্ষে জড়াতে পারে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে। এমন আশঙ্কা করে সারা দেশে সতর্কতা জারি করেছিল পুলিশ সদর দফতর। ডিএমপি বলছে 23 জুন ঘিরে রাজধানীতে 18,000-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে, যার মধ্যে বাহিনীর অপরাধ বিভাগের 8,000, ডিবি ও সিটিটিসি 2,000, ট্রাফিক পুলিশ 4,000 এবং অতিরিক্ত অপারেশন বিভাগ থেকে 4,500 সদস্য। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি আমাদের প্লেন ক্লোথে আমাদের ডিবি, সিটিটিসি তারা মাঠে আছে। সকলেই সম্মিলিতভাবে আমরা কাজ করতেছি। আগামীকালকে আমাদের বিজিবিও নিয়োগ থাকবে। আমাদের এপিবিএন অলরেডি মাঠে আছে। আমাদের ক্রাইম, আমাদের অপারেশন, আমাদের ডিবি, সিটিটিসি সহ অন্যান্য ডিএমপির যতগুলো ইউনিট আছে সবাই সক্রিয়ভাবে মাঠে কাজ করতেছে। এই পুলিশ সদস্যরা রাজধানীর 2 শতাধিক জায়গায় বসাবে বিশেষ চেকপোস্ট, চলবে পিকেটিং ও ব্লক রেইড। গোয়েন্দা নজরদারিতে থাকবে এসবি ও আইডি। স্ট্যান্ড বাই থাকবে 15টি কুইক রেসপন্স টিম। পুরো ঢাকার নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে 4টি কন্ট্রোল রুম থেকে। কোনো ধরনের শঙ্কা না থাকলেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় ডিএমপি। দুষ্কৃতিকারী যারা আগে এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বা যারা করতে পারে, যারা অর্গানাইজার, প্যাট্রোনাইজার, তাদের প্রতি আমাদের নজরদারি আছে। সর্বোচ্চ সচেষ্ট আছি। আশা করি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঢাকা মহানগরীতে ঘটবে না। পুলিশের পাশাপাশি রাজধানীর 15 স্থানে মোতায়েন থাকবে 15 প্লাটুন বিজিবি। কাজ করবে র্যাবের বিশেষ টিম। তল্লাশি ও টহলের দায়িত্বে থাকবেন তারা। অপরাধ বিশ্লেষক বলছেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ কর্মসূচির মাধ্যমে বড় কিছু করে ফেলতে পারবে না। তবে জনগণের জানমালের ক্ষতি যাতে করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। আওয়ামী লীগ হামরি কোনো কিছু করে ফেলতে পারবে সেটি আমাদের কাছে মনে হয় না। এখন যে ঝটিকা মিছিল অথবা তাদের নেতাকর্মীরা যে একত্রিত হচ্ছেন, সেটা তাদের কেন্দ্রীয় নেতারা যারা দেশের বাইরে আছেন তাদেরকে খুশি করার একটা প্রচেষ্টা। অল্প সংখ্যক রাজনৈতিক আবেগের কারণে করছেন, কিন্তু একটা বড় সংখ্যকই কিন্তু অর্থের বিনিময়ে এই ধরনের কাজগুলো করছেন। কর্মসূচির নামে যাতে নাশকতা করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকের। করারও সুযোগ নেই, করতে দেওয়াটা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর রায় 30 জুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত বছরের 25 সেপ্টেম্বর প্রসিকিউশন সুনির্দিষ্ট 8টি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। একই দিন শুনানি শেষে ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়। প্রসিকিউশনের দাবি, মানবতা বিরোধী অপরাধের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উস্কানি ও প্ররোচনা দেন ইনু। আওয়ামী লীগ আমলের গুম, খুন, গণহত্যা ও দুর্নীতির দ্রুত বিচারের দাবিতে কাল রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। সোমবার রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে কর্মসূচির তথ্য জানান জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত টানা 36 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 4 জুলাই সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে 11 দল। সীমান্তে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক অস্ত্র মজুদের ঘটনা ঘটছে। কোথাও কোথাও ক্ষেপণাস্ত্র স্থাপনেরও ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা জানতে পারছি। সকল
গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। হাম সংক্রমণের মধ্যেই এবার ডেঙ্গুর চোখ রাঙানি। চলতি মাসে ডেঙ্গুতে প্রাণ গেল 4 জনের, আর হাসপাতালে ভর্তি প্রায় 2000 রোগী। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর ভয়াবহতা কমাতেও জোর দিতে হবে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে। হামে আক্রান্তদের সুরক্ষা না দিতে পারলে ডেঙ্গু নিয়েও ভবিষ্যতে খারাপ পরিস্থিতির শঙ্কা বিশেষজ্ঞের। একদিকে থামছে না হামের সংক্রমণ, প্রতিদিনই আক্রান্ত হচ্ছে হাজারের বেশি রোগী। অপরদিকে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 4 জনের, আর হাসপাতালে ভর্তি প্রায় 2000। শিশুদের নিয়ে তাই বেশি চিন্তায় অভিভাবকরা। হামে ভর্তি শিশুদের কমছেই না ঠান্ডা ও শ্বাসজনিত সমস্যা, আছে জটিল নিউমোনিয়ার রোগীও। আর একই সময়ে ডেঙ্গু হানা দেয়ায় চিন্তিত তারা। গত 9 তারিখ থেকে জ্বর হয়, এর আগে থেকে জ্বর 7 তারিখ থেকে 9 তারিখে টেস্ট করছি, ওই তখন থেকে প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, হাত পা ঠান্ডা। রক্তের যে প্লাজা ওইটা বাড়তেছে না। আসছিলাম এখানে নিয়ে, তখন 1 লক্ষ ছিল, এখন দিনে দিনে আজকে 19,000। আর বয়স হচ্ছে 1 মাস 21 দিন, আর হাম ধরা পড়ছে। প্রথমে জ্বর হয়েছে, জ্বরের থেকে ঠান্ডা কাশি থেকে আপনার আজকে 3 দিন থেকে হাম ধরা পড়ছে। চিকিৎসকরা বলছেন হামের পর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ডেঙ্গু সহ আক্রমণ করতে পারে যে কোনো রোগ। তাই হাম পরবর্তী সময়ে বাড়তি যত্নের পরামর্শ তাদের। বলেন দূরে রাখতে হবে মশার কামড় থেকে। হামে আক্রান্ত হওয়ার পরে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত কিন্তু তার ইমিউনিটি কম থাকে। এই সময়টা আমি মনে করি আইসোলেটেড থাকা ভালো, অন্য ভিড় এড়িয়ে চলা ভালো, অন্য যারা জানা মতো ইনফেক্টেড রোগী বা হাসপাতালে যেন ঘোরাফেরা না করে। বিশেষজ্ঞরা বলছেন যাদের হাম হয়েছে তাদের ডেঙ্গু হলে অবস্থা দ্রুতই জটিল হয়ে যেতে পারে। হাম পরবর্তী সুরক্ষা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে ডেঙ্গু নিয়ে রয়েছে খারাপ পরিস্থিতির শঙ্কা। যদি ডেঙ্গু হয় তাহলে তার অবস্থা দ্রুতই জটিল পরিস্থিতিতে চলে যাবে। কাজে যাদের হাম হয়ে গেছে তাদেরকে সুরক্ষিত রাখা উচিত, তারা যেন পুষ্টিকর খাবার পায়, তারা যেন ভিটামিন এ ক্যাপসুল পায়। নাহলে কিন্তু ডেঙ্গুর মতো কোনো রোগ যদি তাদের আক্রমণ করে, আমরা কিন্তু ভবিষ্যতেও এরকম একটা খারাপ পরিস্থিতি থেকে আমাদেরকে সুরক্ষিত রাখতে পারবো না। হাম থেকে সুস্থ হওয়ার পর শিশুদের পুষ্টি, ভিটামিন এ ক্যাপসুল ও টিকা নিশ্চিতের ওপর জোর বিশেষজ্ঞদের। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি উজানের ঢলে তিস্তা, ধরলা, দুধকুমারের পানি বেড়েছে কুড়িগ্রামে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে উত্তরাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের। তবে পানি কমেছে রংপুর, নীলফামারীতে। এদিকে পানি কমে যাওয়ায় একদিন পর খুলে দেওয়া হয়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। নদীতে বিলীন হওয়ার শঙ্কায় দুধকুমারের তীর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাড়িঘর। উজানের ঢলে পানি বাড়ায় নদীর ভাঙনের মুখে পড়েছে কুড়িগ্রাম সদর উপজেলার বানিয়াপাড়া এলাকা। তিস্তা, ধরলায় পানি বাড়লেও এখনও বিপদসীমার নিচে নদী। তবে উজানে বৃষ্টি অব্যাহত থাকলে উত্তরাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের। ঘরবাড়ি সহ ফসলি জমি প্লাবিত হওয়ারও শঙ্কা রয়েছে। জায়গায় জায়গায় ভাঙতেছে, যে ক্ষেতগুলা ডুবি যাওয়া লাগছে, মাটি পড়িয়া নষ্ট হয়ে যাওয়া লাগছে, জায়গা জমি তলে যাওয়া লাগছে, বাড়ি ঘর তলে যাওয়া লাগছে। এইবারে এই গমে স্রোতও বেশি। রংপুরের তিস্তার পানি কমলেও ভাঙন থামেনি। এতে ঝুঁকিতে পড়েছে রংপুরের মহিপুরের দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশে সেতুরক্ষা বাঁধ। দুদিনে ভেঙেছে 30 মিটার অংশ। নীলফামারীর ডালিয়া পয়েন্টের কিছুটা কমেছে তিস্তার পানি। নদী এখন বিপদসীমার 37 সেন্টিমিটার নিচে। এই বাঁধটা তো গতবার থেকে ভাঙতেছে, প্রায় 200 মিটারের নাকান্তি ভাঙি গেছে, কিন্তু কোনো কর্তৃপক্ষরা কোনো ডিসিশন নিচ্ছে না। আমাদের ভাই ওইটা ভাঙি যাতে আমার তো জমি কিনার মতো কোনো সম্পদ নেই। পানি কমে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। অনেক কষ্ট করে আসার পরেও যে আমরা আমাদের কষ্টটা সফল করতে পারছি, এটা নিয়ে খুব খুশি। ভলান্টিয়াররা আছে যাতে পর্যটকরা দূরে কোথাও গিয়ে বিপদে না পড়ে, সেই জন্য তারা সতর্ক করার জন্য তারা থাকবে। আর সব অবস্থা এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে, এখন পর্যটক আসার মতো পরিস্থিতি রয়েছে। এদিকে বৃষ্টি না থাকায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমে বিপদসীমার 63 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নামায় স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ। তানজিল হাসনাত, সময় সংবাদ।
কুড়িগ্রাম সদরের ধরলা সেতু এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা সৈকত। নদ নদীর পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানবো তার কাছে। কুড়িগ্রামের প্রধান যে 4টি নদ নদী রয়েছে, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমোর, এই নদীগুলো কিন্তু এর উৎসমুখ ভারতে এবং ভারত থেকে এগুলো প্রবাহিত হয়েছে। এবং আমরা যেটি সকাল থেকে ঘুরে দেখেছি যে স্থানীয়ভাবে কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, অর্থাৎ ভারতের অংশে ভারী বৃষ্টিপাতের ফলে যে সেই পানি নেমে আসার যে ঢল, সেই ঢলের কারণে কিন্তু এই প্রধান 4টি নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমরা সকাল থেকে এই 4টি নদ নদী ঘুরে দেখেছি। তবে যে বিষয়টি পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে তাতে দেখা গেছে যে কোনো নদীতে 2 বা 4 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেও আবার কোথাও 2-4 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। এই অবস্থায় কিন্তু বলা যায় অনেকটাই স্থিতিশীল অবস্থায় নদ নদীর পানি রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র রয়েছে, যে তথ্য আমাদেরকে দিয়েছে তাতে বলা হয়েছে যে আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত এই নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে এবং ধরলা, দুধকুমোর সহ অন্যান্য নদ নদীর পানি, ধরলা এবং দুধকুমোরের পানি বিপদসীমা দিয়ে বইবে এবং ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার নিচে থাকবে। বন্যা পরিস্থিতি সেটি এখনো সৃষ্টি হয় নাই, কারণ নদ নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সবগুলো নদ নদীর পানি। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে আগামী আরও কয়েকদিন কিন্তু ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু এই নদ নদী গুলোতে পানি বৃদ্ধি পাবে। আর যে বিষয়টি আমরা দেখেছি যে কয়েকটি নদ নদীতে কিন্তু উজান থেকে যে কুচরি পানা যেটা বলা হয়, অর্থাৎ উজানের যে খাল বিল এগুলো যখন প্লাবিত হয়ে যায় তখন কিন্তু এই কুচরি পানা ভেসে আসে, অর্থাৎ উজানের পানি কিন্তু নামতেছে। পানি যদি আরেকটু বাড়ে তাহলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়বে। এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে। 100 বছরের উন্নয়ন বঞ্চনা, নদী ভাঙন, বন্যা আর খরার অভিশাপে পিছিয়ে পড়ছে রংপুর অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন শুধু একটি প্রকল্পই বদলে দিতে পারে পুরো অঞ্চলের আর্থ-সামাজিক চিত্র। বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদী সুরক্ষা থেকে শুরু করে কৃষি, শিল্প, যোগাযোগ, কর্মসংস্থান ও পরিবেশ সব ক্ষেত্রে আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন। তিস্তা নিয়ে নাজমুল ইসলাম নিশাতের 2 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। বর্ষায় ভয়াল রূপ উত্তরের প্রাণরেখা তিস্তার। ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে জেগে ওঠে বিস্তীর্ণ চর, যার খেসারত দিতে হচ্ছে অববাহিকার কোটি মানুষকে। এভাবেই বছরের পর বছর বহুমাত্রিক সংকট বয়ে বেড়াচ্ছে তিস্তা, যার সরাসরি প্রভাব পড়ছে তিস্তা অববাহিকার কোটি মানুষের জীবনে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে উত্তরের মানুষের দীর্ঘ সময়ের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি ও চীন সফরের মধ্য দিয়ে এই প্রকল্প নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছে অববাহিকার মানুষ। আমরা কোনো চাল চাই না, ডাল চাই না, কোনো ত্রাণ চাই না, আমাদের কথা একটাই, আমরা এই তিস্তা খনন চাই। চায়না মহাপরিকল্পনা বাস্তবায়ন, যে চীন সরকার যে চাচ্ছে, যেটা আমাদের তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন, অবশ্যই এটার বাস্তবায়ন করতে হবে। ত্রাণ সামগ্রী কিংবা সামান্য পরিমাণ অর্থ সামগ্রীর সহায়তায় যা দিয়ে আসলে তাদের এই ক্ষতির পরিমাণ কখনোই পূরণ করা সম্ভব না। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর গতি প্রকৃতি নিয়ন্ত্রণ সহ ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ কমিয়ে আনা, ড্রেজিং এর মাধ্যমে নদী প্রবাহ নিয়ন্ত্রণ ও প্রায় 170 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে। এছাড়াও প্রকল্প এলাকায় জীববৈচিত্র্য সহ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কর্মসংস্থান বাড়বে। তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজন হচ্ছে ভাঙন থেকে রোধ। তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজন হচ্ছে গভীরতা ঠিক করে এতে পানি রেখে আগের মতো জীববৈচিত্র্যটাকে রক্ষা করা। আমাদের এখানকার জীববৈচিত্র্য, এখানকার কৃষি, এখানকার অর্থনীতি, এখানকার জলবায়ুর অভিঘাত সব কিছুই যদি আমরা বিবেচনা করি, তাহলে বাংলাদেশে সবার আগে তিস্তা মহাপরিকল্পনার কাজটাই শুরু করা উচিত। অধিকার কর্মীরা বলছেন এটি শুধু নদী ব্যবস্থাপনার প্রকল্প নয়, বরং উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক রূপান্তরের একটি মহাপরিকল্পনা। যে পরিকল্পনা রূপকল্প দেওয়া আছে এই অনুযায়ী সুনির্দিষ্ট করে বিনিয়োগে, শিল্পায়নে বিনিয়োগ, বিদ্যুতে বিনিয়োগ, আধুনিক কৃষি এবং সমবায়ে বিনিয়োগ, কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়া যেতে পারে, তাহলে এই অঞ্চলটা সব দিক থেকে উন্নয়নের জায়গায় তৈরি হবে। এছাড়াও তিস্তা মহাপরিকল্পনায় রয়েছে উদ্ধারকৃত জমিতে আধুনিক নগরায়ন, শিল্পায়ন ও সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন, আধুনিক কৃষি উন্নয়নের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন।
নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সরকারের উদাসীনতায় খনিজ সম্পদ আহরণ সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর খিলক্ষেতে নৌবাহিনী আয়োজিত বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে সেমিনারে তিনি মন্তব্য করেন। বলেন, বিগত সরকারের সময় ভারতের সাথে সমুদ্র সীমানা নির্ধারণে সমঝোতা হয়, সেখানে জ্বালানি থাকার পরও এবং ভারতের আপত্তি না থাকা সত্ত্বেও বিগত সরকার সমুদ্রের খনিজ উত্তোলনে উদ্যোগ নেয়নি, এমনকি তারা সমুদ্র সম্পদ খোঁজার কাজটিতে সিদ্ধান্ত নিতে পারেনি। তবে বর্তমান সরকার সমুদ্রের খনিজ সম্পদ চিহ্নিত ও উত্তোলনে কাজ করবে বলে জানান মন্ত্রী। সমুদ্রে জ্বালানি পাওয়ার সম্ভাবনা নিশ্চিত, আমি সম্ভাবনা আছে বলছি না, নিশ্চিত, কিন্তু আমরা সদ্ব্যবহার করতে পারিনি। বিগত সরকারের সময় আমরা দেখেছি আন্তর্জাতিক আদালতে আমরা বিস্তীর্ণ সমুদ্র সীমা পেলাম, অঞ্চল পেলাম, এবং সেটা আমাদের প্রতিযোগী রাষ্ট্র যারা ছিল ওই সীমানা নিয়ে তারাও মেনে নিল। বাট আমাদের সরকারের সিদ্ধান্তের কারণে সেখানে আমাদের যে সম্ভাবনা আছে তা প্রতিষ্ঠিত হয়নি। দুপুরের সময় আরো থাকছে। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান বৈঠকে অগ্রগতি, তেহরানের জ্বালানি নিষেধাজ্ঞা শিথিল ও জব্দকৃত অর্থ ছাড় নিয়ে ইতিবাচক আলোচনা, 60 দিনের মধ্যে চূড়ান্ত রোডম্যাপ। সংকটের তীব্রতা আর আমদানি নির্ভরতায় নাজুক দেশের বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি। এমন অবস্থায় কি হতে পারে এ খাতের বিকল্প ব্যবস্থাপনা? বিশেষজ্ঞরা মনে করেন, বিদ্যুৎ উৎপাদনের ব্যয় আর আর্থিক চাপ কমাতে খুঁজতে হবে ক্যাপাসিটি চার্জ নিয়ন্ত্রণের কৌশল। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জোর দিতে হবে নিজস্ব তেল গ্যাস অনুসন্ধান আর নবায়নযোগ্য উৎসে। প্রিন্স আরেফিনের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। বিদ্যুতের লোডশেডিং, গ্যাসের সংকট, জ্বালানি তেলে উচ্চ মূল্য, এমন বাস্তবতার মধ্যেই ঘুরপাক খেতে হচ্ছে গ্রাহকদের। আর এই সংকট তীব্র করেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নানা ভুলনীতি। ধরা যাক ক্যাপাসিটি চার্জের কথাই। বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে বসিয়ে বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করায় প্রতি বছরই বাড়ছে আর্থিক চাপ। একদিকে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করা যাচ্ছে না পর্যাপ্ত জ্বালানি, অন্যদিকে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র থাকায় বাড়ছে বিদ্যুতের গড় উৎপাদন ব্যয়, যার বোঝা চাপছে সাধারণ মানুষের কাঁধে। এ অবস্থায় ক্যাপাসিটি চার্জের বোঝা সহ বিদ্যুতের উৎপাদন ব্যয় কমাতে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের মতে, ক্যাপাসিটি চার্জ নিয়ে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যেমন বসতে পারে সরকার, তেমনি বেশি ব্যয়ের তেলভিত্তিক কেন্দ্র থেকে ধীরে ধীরে সরে আসার পথ খুঁজতে হবে। যদি কোনো রকমের তাদের সাথে নেগোসিয়েশন করে আমরা যদি কিছুটা কমাতে পারি, এটা হবে আমার প্রথম। তেল থেকে বিদ্যুৎ উৎপাদন করার দরকার নেই, ফেজ আউট হয়ে যেতে হবে। লুণ্ঠনমূলক ব্যয় মুক্ত করে জ্বালানি খাতকে রোগমুক্ত করতে হবে। অন্যদিকে আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট নানা অনিশ্চয়তা বিদ্যুৎ জ্বালানি খাতের আরেক মাথা ব্যথা। সে কারণে নিজস্ব জ্বালানি অনুসন্ধানে নিতে হবে জোরালো কার্যক্রম, পাশাপাশি নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একটা ভালো স্টাডি করে, ম্যানেজমেন্ট স্টাডি করে তারপরে কোথায় কোথায় কূপ খনন করে উৎপাদন বৃদ্ধি করা যায় সেই কাজটা করা দরকার। বেসরকারি খাত, ব্যাংকিং খাত, ইপিসি পার্টনার্স এবং যারা কিনা বড় ফাইন্যান্স করেন, তারা যদি যৌথভাবে এগিয়ে যান, তাহলে আগামী দিনগুলোতে বাংলাদেশে নীরবে রিনিউয়েবল এনার্জি এগিয়ে যাবে। সুশাসনের অভাবও বিদ্যুৎ জ্বালানি খাতের গ্রাহক স্বার্থ রক্ষায় বড় অন্তরায়। তাই দাবি উঠছে দুর্নীতি অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনার। এই সেক্টরে যে দুর্নীতি হয়েছে, যে অপরাধ হয়েছে, তা বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করতে হবে, যদি এ খাতে সুশাসন এবং জ্বালানির সুবিচার নিশ্চিত করতে হয়। বিশেষজ্ঞরা মনে করেন, বিদ্যুৎ জ্বালানি খাতের স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত, অপচয় দুর্নীতি রোধ করতে পারলে দাম ও সরবরাহ দুই ক্ষেত্রেই স্বস্তিতে থাকবেন গ্রাহকরা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাজেটে কর ছাড় দিলেও দেশের বাজারে কমছে না স্মার্টফোনের দাম। বিশ্ববাজারে চিপসেটের দাম বৃদ্ধির অজুহাতে উল্টো মডেল ভেদে 3 থেকে 15,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে উৎপাদকরা। সিম কর প্রত্যাহারে ভর্তুকির চাপ কমেছে মোবাইল অপারেটরদের, তবে তা ডাটা প্যাকেজের দাম কমানোর জন্য যথেষ্ট নয় বলে মনে করেন তারা। শুভ খানের রিপোর্ট।
যোগাযোগ, কেনাকাটা থেকে তথ্য বিনোদন, মোবাইল ফোন ছাড়া যেন অপূর্ণ যাপিত জীবন। 11.5 কোটির বেশি গ্রাহককে টানতে লোভনীয় ডাটা প্যাকেজ অফার করছে 4 অপারেটর, যদিও দাম নিয়ে আছে নানা অভিযোগ। 30 দিনের ইন্টারনেটটা আমি কিনতাম, তখন কিনতাম 350 টাকা। কিছুদিনের মধ্যে আমি দেখলাম দাম বেড়ে ওটা 399 টাকা হয়ে গেছে। এটার প্রাইস একটু কমানো যায়, আমাদের ইয়াং জেনারেশনের জন্য অনেকটা সুবিধা হবে। এই অবস্থায় গ্রাহককে স্বস্তি দিতে নতুন বাজেটে টেলিকম খাতে করের চাপ কমিয়েছে সরকার। তুলে নেওয়া হয়েছে 300 টাকা সিম কর। নতুন সিদ্ধান্তে সরকার 1200 কোটি টাকা রাজস্ব হারালেও মোবাইল অপারেটরদের ওপর কমিয়েছে ভর্তুকির চাপ। অনেক দিন হয়তো টেলিকম সেক্টরের জন্য এরকম বাজেট দেখিনি। এখান থেকে যে সুবিধার বাবদ আমরা তো এই মার্কেটে ইনভেস্ট করি। বেসরকারি অপারেটররা বলছে রাজস্ব ভাগাভাগি ও লাইসেন্স ফি বাবদ বছরে 4100 কোটি টাকা রাজস্ব দিতে হয়। উৎসে কর বাবদ 800 কোটি টাকা এনবিআর, বাকি অর্থ পায় বিটিআরসি। তবে নতুন সিদ্ধান্তে পুরো অর্থ পাবে শুধু বিটিআরসি। এতে অপারেটরদের আর্থিক সুবিধা নেই। 1 টাকারও বেনিফিট আমাদের এখানে নেই। সব জায়গায় ট্যাক্স কমানো হয়েছে বা অ্যাডজাস্ট করা হয়েছে বা ব্যালেন্স করা হয়েছে, সেখানে কিন্তু সরাসরি কোনো প্রোডাক্ট, সেটা ইন্টারনেট হোক, ভয়েস হোক, এটার সাথে কোনো সম্পর্কিত না। আমাদের যেই 39% কনজিউমার ট্যাক্স ছিল, সেটা কিন্তু এখনো 39%ই আছে। স্মার্টফোনের দাম কমাতে 22টি কাঁচামাল আমদানিতে অগ্রিম কর 12 থেকে নেমেছে 10%। এ খাতে ভ্যাট অব্যাহতির মেয়াদ বেড়েছে 2030 সাল পর্যন্ত। তারপরও বাজার হারছে উল্টো পথে। 30,000 টাকা পর্যন্ত প্রতিটি স্মার্টফোনে 3 থেকে 4,000 টাকা, আর লাখ টাকার ফোনে দাম বেড়েছে 15,000 টাকা পর্যন্ত। 55 থেকে 60,000 দিয়ে নিতে হইতেছে, যেটা 40-45-এর ভিতরে ছিল। 30 বছরের মধ্যে যেগুলো ফোন আছে 2,000-3,000 টাকা করে এরকম করে বেড়েছে আগের চেয়ে। উৎপাদকদের দাবি, বিশ্ববাজারে প্রতিটি চিপসেটের দাম বাড়ায় কর ছাড়েও কমানো যাচ্ছে না হ্যান্ডসেটের দাম। যেখানে একটা মোবাইল ফোনই পাওয়া যেত $35, সেখানে দামই বেড়েছে মিনিমাম $20 থেকে $50। মেমোরির কারণে 100 টাকা বাড়ানো লজিক্যাল, সেখানে হয়তো 100 টাকা না বাড়িয়ে আমরা হয়তো 90 টাকা বাড়ানো যায় কিনা। বর্তমানে দেশে ফিচার ও স্মার্টফোন মিলিয়ে 4 কোটি পিস হ্যান্ডসেটের চাহিদা রয়েছে। হ্যান্ডসেট উৎপাদন বা সংযোজন করছে 17টি প্রতিষ্ঠান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ইসলামী ব্যাংকের দ্রুত বোর্ড গঠন নিয়ে আবারও ফুঁসে উঠেছে সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনকারীরা। 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে মতিঝিল ছাড়েন তারা। এদিকে ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না জানিয়ে শিগগিরই সৎ ও যোগ্য বোর্ড দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার সকাল 11টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নেন ইসলামী ব্যাংকের গ্রাহকের ব্যানারে আন্দোলনকারীরা। এ সময় এস আলমের শেয়ার বাজেয়াপ্ত করে ব্যাংকটিতে ফেরানোর দাবি জানান তারা। ইসলামী ব্যাংকে চেয়ারম্যান নিয়োগ ও বোর্ড গঠন সহ দ্রুত 7 দফা বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারীরা। ইসলামী ব্যাংকের গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য পরিচালনা পরিষদ তৈরি করা না হয়, তাহলে সকল গ্রাহক মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই পরিচালনা পরিষদকেও অপসারণ করতে আপনাকে বাধ্য করা হবে। ইসলামী ব্যাংকের এমডি জনাব ওমর ফারুক খানকে পুনর্বহাল করলে ইসলামী ব্যাংক স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এখনো সময় আছে, আপনি এই ব্যবস্থা একটি সুশৃঙ্খল বোর্ড গঠন করে। সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছে, যা সব সময় থাকে। তার বাইরে আমরা আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনএইড টু সিভিল পাওয়ার আমরা আইন মোতাবেক এই ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে 2টো জেলা, তাতে আমরা ডিপ্লয় করেছি যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়। ইনএইড টু সিভিল পাওয়ার, এইটুকুই। মাননীয় মন্ত্রী, যেখানে পুলিশকে সরকার আরো পুলিশের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে সাধারণ মানুষের আস্থায় নিতে যাচ্ছে, সেখানে সেনাবাহিনী তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, আবার 6 জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত। এখানে আস্থা অনাস্থার প্রশ্ন আসে কেন? আমাদের পুলিশ বাহিনী যে সমস্ত কৃতিত্বপূর্ণ কার্যকলাপ করেছে, অ্যাচিভমেন্ট আছে, সবগুলো যেন আমরা পুরস্কৃত করেছি। 2-1টা জায়গায় যেখানে একটু শৃঙ্খলাপন্থী কর্মকাণ্ড করেছে তাদেরকে আমরা পানিশ করেছি। এইখানে আস্থাহীনতার তো কোনো বিষয় নেই। আমরা সবসময় প্রয়োজনীয় ক্ষেত্রে ইনএইড টু সিভিল পাওয়ার, মাঝে মধ্যে বিজিবিকে আনি, মাঝে মধ্যে সেনা সদস্যদেরকে আমরা নিয়োগ করি,
এটা হচ্ছে রুটিন ওয়ার্ক। মন্ত্রী 5 জুন থেকে তো সেনাবাহিনী ধাপে ধাপে তুলে দেওয়ার কথা, সেই ক্ষেত্রে যখন এরকম একটা সময় আবার নতুন করে 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন, পুলিশ কি এইটা গত 15 তারিখে সারা বাংলাদেশ থেকে সেনা সদস্যদেরকে প্রত্যাহার করা হয়েছে, যারা দীর্ঘ প্রায় 1.5 বছর যাবৎ মাঠে ছিল, ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল। কিন্তু আমরা নির্বাচিত সরকার আসার পরে আমরা যত শীঘ্র সম্ভব তাদেরকে মাঠ থেকে প্রত্যাহার করেছি, প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এখন যেটা আমরা কয়েকটা জায়গায় ডিপ্লয় করতে যাচ্ছি সেটার সাথে ওই পরিস্থিতির কোনো মিল নাই। এটা ইনএইড টু সিভিল পাওয়ার। সেটা কি পুলিশকে সহযোগিতা করবে? হ্যাঁ, ইনএইড টু সিভিল পাওয়ার। সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তার বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার দেশের বাইরের খবর। স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির জেরে চাপের মুখে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে এ ঘোষণা দেন তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্টারমার দলের শীর্ষ নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। গত কয়েক মাস ধরে স্টারমারের নেতৃত্ব নিয়ে চাপ বাড়ে। গেল মাসে স্থানীয় নির্বাচনে দলের বড় পরাজয়ের পর থেকে স্টারমারের দলের প্রায় 1/4 আইন প্রণেতা তার পদত্যাগ দাবি করে আসছিলেন। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের আলোচনা প্রথম দিনে বড় ধরনের অগ্রগতি হয়েছে। দুই দেশের মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রোড ম্যাপ গঠনে সম্মত হয়েছে উভয় পক্ষ। দীর্ঘ 12 ঘন্টার দেন দরবার, ট্রাম্পের হুমকি আর ইরানের দৃঢ় অবস্থানের মধ্য দিয়ে সুইজারল্যান্ডের লুসার্নে শেষ হয়েছে ওয়াশিংটন তেহরান প্রথম দফার আলোচনা। আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপে উভয় পক্ষ সম্মত হয়েছে। পুরো প্রক্রিয়ার রাজনৈতিক তদারকির জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথাও জানায় মধ্যস্থতাকারী দেশগুলো। লেক লুসার্ন সম্মেলন নাম দেয়া এই আলোচনায় সবচেয়ে গুরুত্ব পায় লেবাননের সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালী ইস্যু। ভুল বোঝাবুঝি ও সংঘাত এড়াতে একটি যোগাযোগ ব্যবস্থা চালুর পাশাপাশি লেবাননে ইসরায়েলি অভিযান বন্ধের বিষয় তদারকিতে বিশেষ কমিটি গঠনের কথা জানানো হয়েছে। একই সঙ্গে পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিরোধ নিষ্পত্তির বিষয়ে আলাদা কারিগরি দল কাজ করবে বলেও জানিয়েছে মধ্যস্থতাকারীরা। আলোচনায় অগ্রগতির কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, বৈঠকে লেবানন যুদ্ধ বন্ধের পথে বড় অগ্রগতি হয়েছে। একই সঙ্গে জ্বালানি রফতানির ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল, অবরোধ প্রত্যাহার, কিছু জব্দ সম্পদ ছাড় এবং ইরানের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনার উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তবে লেবানন ইস্যুতে ডিকনফ্লিকশন সেল বা সমন্বয়কারী বিশেষ দলের কার্যকারিতার ওপর পুরো সমঝোতার মূল পরীক্ষা নির্ভর করছে বলেও জানান আরাকচি। সুইজারল্যান্ডে নিজেদের কূটনৈতিক দলের কাজ জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে এখন কারিগরি দলগুলো কাজ চালিয়ে যাবে। এর আগে আলোচনা চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগে ইরানে হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই বৈঠক থেকে উঠে যায় ইরানি প্রতিনিধি দল। একই সঙ্গে ওয়াশিংটনকে তাদের বক্তব্যের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান তেহরানের শীর্ষ আলোচক বাঘের গালিবাফ। নাসরিন রুমি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আহ্বান তারেক রহমানের। চান অবৈধ প্রবাসীদের বৈধতা। মানব সম্পদ বিনিময়ের স্বচ্ছতায় জোর আনোয়ার ইব্রাহিমের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা। নাশকতা ঠেকাতে ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত। রাজধানীতে চেকপোস্ট টহল। রাতে আবারও ফুটবল উৎসব। নকআউট নিশ্চিতের মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে কঠিন মানলেও জয় ছিনিয়ে নিতে চায় মেসি বাহিনী। চমক দিতে মরিয়া অস্ট্রিয়া। এ ছিল দুপুরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। যশ, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।